বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে মানুষের ঢল, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। যুদ্ধাপরাধীদের সাথে যারা রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান প্রধানমন্ত্রীর। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জয়ের আশা। যুদ্ধাপরাধী প্রশ্নে মেজাজ হারালেন ডক্টর কামাল। ঐক্যফ্রন্টের নামে সাম্প্রদায়িক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে বললেন কাদের। দুই স্তরের সরকার, প্রাদেশিক ব্যবস্থা সহ জাতীয় পার্টির 18 দফা ইশতেহার। ছুটির দিনে প্রার্থীদের বিরামহীন প্রচার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতল টাইগাররা। সিলেটের শেষ ম্যাচে তামিম সৌম্যের ব্যাটে 8 উইকেটের জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি ফেরদৌসী আহমেদ। এছাড়া সংবাদে আরও থাকছে। চলে গেলেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন। গোলাপী এখন ট্রেনে, ভাগ্যের মতো জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতার মৃত্যুতে শোকের ছায়া। বুদ্ধিজীবী দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ঢল নামে সাধারণ মানুষের। মিরাজ মিজুর রিপোর্ট। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকালের প্রথম প্রত্যশে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর দলের পক্ষ থেকে আরেকবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধী ও সাজাপ্রাপ্ত অপরাধীদের নিয়ে যারা রাজনীতি করে ভোটের মাঠে তাদের বয়কটের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এই আহ্বান জানান তিনি। বিএনপি যোগ্য প্রার্থী খুঁজে পায়নি বলেই যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের মনোনয়ন দিয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের শহীদ, বঙ্গবন্ধুর পরিবার ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানে। মানবতা বিরোধী অপরাধে জড়িতদের পরিবারের সদস্যদের জাতীয় নির্বাচনে বয়কটের আহ্বান জানান শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। কোমলমতি শিশুদের ভেতরে মিথ্যা ইতিহাসের যে বিষ বাষ্প ঢুকে দেওয়া পরতে পরতে এই অপচেষ্টা বছরের পর বছর হয়েছে। তরুণদের কাছে এবং সকলের কাছে বিনীতভাবে বলছি, যদি যুদ্ধাপরাধীদের আবার ক্ষমতায় দেখতে না চান তাহলে তাদেরকে ভোটের বর্জন করুন। বক্তৃতায় ডক্টর কামাল হোসেন কিভাবে দণ্ডিত, দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের সাথে হাত মিলিয়েছেন সেই প্রশ্ন রাখেন শেখ হাসিনা। যারা এত বড় বড় কথা বলল, সেই কামাল হোসেন, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, আমাদের কাদের সিদ্দিকী, তার মেয়েকেও নামিয়েছে ধানের শীষ দিয়ে ইলেকশনে। এরকম আমাদের এত মান্নার এত তাত্ত্বিক লেখা, এত সুন্দর সুন্দর কথা, এত জ্ঞান গর্ব কথা, কোথায় গেল সেই বিবেক? তাদের সেই বিবেকটা গেল কোথায়? এইরকম যারা আজকে ওদের সাথে হাত মিলিয়ে ওই ধানের শীষ যুদ্ধাপরাধীরা ধরবে, ওই ধানের শীষ 21 আগস্ট গ্রেনেড হামলা হত্যাকারী তারা ধরবে, ওই ধানের শীষ নিয়েই তারা আজকে নির্বাচনে নেমেছে। জঙ্গি লালনকারী দুর্নীতিবাজদের আগামী নির্বাচনে বর্জন করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। আজকে বাংলাদেশের দুর্ভাগ্য যে দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দল
যত রকমের অপরাধের সাথে যুক্ত, কেউ পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর, মানবতা বিরোধী অপরাধ করেছে বা তাদের পরিবার সদস্য বা নিজেরা সম্পর্কিত, 21 আগস্ট গ্রেনেড হামলায় যারা জড়িত, তারা সবাই আজকে নমিনেশন পেয়েছে। এরা যদি নির্বাচিত হয়ে দেশে আসে, তাহলে সেই দেশের অবস্থাটা কোথায় দাঁড়াবে? বিএনপি স্বাধীনতা বিরোধী চক্রকে পুনর্বাসন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি জাতির জন্য লজ্জার। বিএনপি সহ যে জোট করা হয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়, সেই জোটে অনেকেই সেখানে এখন আছে। তাদের কাছে আমার প্রশ্ন, যে যারা এত বড় অপরাধ করলো, আর যে পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করলাম, তাদের এই দোসরদেরকে যখন ধানের শীষ দেওয়া হলো, আর একই ধানের শীষ নিয়ে যারা একসময় আমাদের সাথে ছিল, চলে গেছে বিএনপি জোটের সাথে, তারা কিভাবে নির্বাচন করে, কিভাবে করবে? বিজয়ের মাসে নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়ী হবে বলে আশা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্যাতিত হয় এবং হত্যার শিকার হয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে ঐক্যফ্রন্টের নির্বাচন করার বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ডক্টর কামাল হোসেন। নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকতে এজেন্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রন্ট নেতারা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে তারা এসব কথা বলেন। এ সময় সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ার আহ্বান জানায় রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তৌহিদুর রহমানের রিপোর্ট। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাজনীতিক, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধার মিছিলে সামিল শিশুরাও। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানান ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন তা এখনো অনেকটা অধরাই রয়ে গেছে। জীবনের অমূল্য যে বিসর্জন দিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। জামাতকে সাথে নিয়ে ঐক্যফ্রন্টের নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ডক্টর কামাল হোসেন। এই জায়গা ধরে রাজনৈতিক রাখবো। শহীদের কথা চিন্তা করে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের এই কথা যে আপনাদের সঙ্গে সরকারি দলের কর্মীরা ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করে ঐক্যফ্রন্ট। এজেন্ডা সরবেন না যে কোনো কিছুর বিনিময়ে। আমরা যুদ্ধক্ষেত্রে আছি, থাকব। দেশে গণতন্ত্রের নামে যে একটি অবস্থা বিরাজ করছে, এইটি কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নয়। এদিকে স্বাধীনতা বিরোধীদের সাথে নির্বাচন করে ঐক্যফ্রন্ট শহীদদের অবমাননা করেছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের মধ্যে যে সমস্ত বৈষম্য আছে তা আমরা দূর করব, কিন্তু ৭১ মুক্তিযুদ্ধ চেতনাকে বাদ দিয়ে কোনোটাই হবে না। এছাড়া বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন পেশাজীবী সংগঠন। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। রাজধানী রায়ের বাজারে বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারা। এ সময় সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তিকে আগামী নির্বাচনে রুখে দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। পরাজয় নিশ্চিত জেনে বাঙালিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানের সামরিক বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। সেই ক্ষত বুকে নিয়ে ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে সকাল থেকেই সাধারণ মানুষের এই ঢল। ঘাতকের বুলেট বুদ্ধিজীবীদের প্রাণ কেড়ে নিলেও বাঙালির হৃদয় থেকে মুছে দিতে পারেনি তাদের। তাই তো ফুল হাতে অবনত মস্তকে বদ্ধভূমিতে হাজারো জনতা।
আজকে যদি তারা বেঁচে থাকতেন তাহলে হয়তো বা আমাদের দেশটা আরও আগেই এই উন্নয়নের ধারার সাথে বা উন্নত দেশে পরিণত হতো। এটা আমাদের জাতির জন্য একটা বড় ক্ষতির ব্যাপার। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্বাধীনতার মান আমরা রাখবো, এই শিক্ষা তাদেরই আত্মত্যাগ আমাদের এই শিক্ষাই দেয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, মুক্তিযোদ্ধা, শহীদ সন্তান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জনগণের কাছে আমরা আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি করছি যেন কোনো যুদ্ধাপরাধী, কোনো জামাতি, কোনো যুদ্ধাপরাধীর সন্তান এবং স্বাধীনতা বিরোধী কাউকে তারা ভোট না দেন। স্বাধীনতা যুদ্ধ বিরোধী কোনো অপশক্তি তাদের কোনো ক্রমে কোনো উত্থান না ঘটে, সেজন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা। আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখনও তৎপর। সাম্প্রদায়িক অপশক্তি ঐক্যফ্রন্টের নামে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নির্বাচনে এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িক অশুভ শক্তি, খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যফ্রন্টের ব্যানারে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে, স্বাধীনতা বিরোধী শত্রুদের আমরা পরাস্ত করব, এটাই আমাদের শপথ। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ সহ অন্যান্য নেতারাও। উন্নয়ন অগ্রযাত্রা এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঐক্য জোটের নামে যে সমস্ত জামাত প্রার্থী নির্বাচন করছে, আমাদের আজকের প্রত্যয় থাকবে সাধারণ মানুষকে আমরা অনুরোধ করব, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে অনুরোধ করব, আপনারা জামাতকে বয়কট করুন। এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতীকী দৃশ্য রচনা করে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলের পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এবার নির্বাচন সারা দেশ। ক্ষমতায় গেলে বাংলাদেশকে 8টি প্রদেশে ভাগ করে সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় পার্টি। রাজধানী বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সংসদের বিরোধী দল। এতে 18 দফা ঘোষণা দেয়া হয়। মিনালা দিবা রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করল জাতীয় পার্টি। ইশতেহার ঘোষণা করেন চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার। তবে পার্টির নবনিযুক্ত মহাসচিব মশিউর রহমান রাঙা সে সময় উপস্থিত ছিলেন না। রুহুল আমিন হাওলাদার বলেন, ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবে জাতীয় পার্টি। চন্দ্রদ্বীপ প্রদেশ, ময়নামতি প্রদেশ এবং চট্টলা প্রদেশ। নির্বাচনী পদ্ধতি সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা সহ 18 দফা প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় পার্টি। আগামী দিনের সরকার পরিচালনায় জাতীয় পার্টি প্রথম অঙ্গীকার হচ্ছে দেশে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। সেই লক্ষ্যকে সামনে রেখে এবার জাতীয় পার্টি 18টি অঙ্গীকার ব্যক্ত করছে। রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, ক্ষমতায় থাকা অবস্থায় পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা, গুচ্ছগ্রাম বা পথকলি ট্রাস্টের মতো যে কার্যক্রমগুলো জাতীয় পার্টি নিয়েছিল তা আবার চালু করা হবে। জাতীয় পার্টি শাসনামলে যেসব গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করা হয়েছিল সেগুলো আদর্শ গ্রামে, গুচ্ছগ্রামে উন্নীত করা হবে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে যত দ্রুত সম্ভব দলের চেয়ারম্যান এরশাদ দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।
23 ডিসেম্বরের মধ্যে সব আসনে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন। 24 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি। কমিশন ভবনে ব্রিফিংয়ে সচিব বলেন, 1 মাসেরও বেশি সময় নিয়ে নির্বাচন কেন্দ্রিক সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠানে 8টি বিভাগীয় এলাকায় কমিশনাররা সমন্বয় সভা করবেন বলেও জানান তিনি। সচিব জানান, ভোট কেন্দ্রগুলোতে সাংবাদিকদের দায়িত্ব কি হবে তা এখনও কমিশনের পর্যবেক্ষণে রয়েছে। সেনাবাহিনী কোনো বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না বলেও জানান কমিশন সচিব হেলাল উদ্দিন। আশা করছি 7 দিনের পূর্বেই আমরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসারের কাছে আমরা ব্যালট পেপারগুলো সাপ্লাই করতে পারবো। 24 ডিসেম্বর থেকে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত 10 দিন সেনাবাহিনী মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে। ছুটির দিনে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটে প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আওয়ামী লীগ এবং মহাজোটের প্রার্থীরা বলছেন, স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে মানুষ ঐক্যবদ্ধ, তাই নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা করছেন বিএনপির প্রার্থীরা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। সংসদ নির্বাচনকে সামনে রেখে সময়ের সাথে সাথে বাড়ছে রাজনৈতিক দলগুলোর তৎপরতা। বগুড়ায় বিএনপির কর্মী সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের ইশারায় চলছে। সুষ্ঠু নির্বাচন না হলে একদিন জনগণের আদালতে তাদের জবাব দিতে হবে। বাগেরহাট সদরের খানপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বাগেরহাট 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়। নৌকার বিজয়ে নেতাকর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম 10 আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার আফসারুল আমিন প্রচার চালান। তিনি বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ আমাকে অতীতেও বেছে নিয়েছিল, নিশ্চয় আগামী 30 ডিসেম্বর অবশ্যই আল্লাহর হুকুমে আমাকেই বেছে নেবে। সিলেটের কাজীটুলা এলাকায় গণসংযোগ করেন সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, অভূতপূর্ব উন্নয়নের কারণে সিলেটের মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে যোগদান করছে। খালিশপুরের নির্বাচনী প্রচারণায় নামেন খুলনা 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী বেগম মুন্নুজান সুফিয়ান। মিল এলাকার শ্রমিকদের সাথে কুশল বিনিময় করে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর ডাকবাংলা এলাকায় গণসংযোগ করেন। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নানা প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে সাতক্ষীরার কলারোয়া বাজারে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 7 জন আহত হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। রাজশাহী 5 আসনে বিএনপির প্রার্থী নাদিম মোস্তফা গণসংযোগ চালিয়েছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। এই আসনে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে প্রচার চালান আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার মনসুর রহমান। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তিনি জানান। এলাকার জনসাধারণ আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে এবং তাদের উৎসাহ উদ্দীপনায় আমি খুব উৎসাহিত। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ভোটাররা নৌকায় ভরসা রাখবেন বলে আশা তার। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজকে এবার ওয়ানডে সিরিজেও হারালো বাংলাদেশ। সিলেটে শেষ ওয়ানডেতে তামিম সৌম্যর ব্যাটে ক্যারিবীয়দের 8 উইকেটে হারায় টাইগাররা। আর এতেই 2-1 সিরিজ জিতে নেয় মাশরাফিরা। শুরুতে বোলিং পেয়ে মিরাজের 4 শিকারের সাথে সাকিব মাশরাফির দারুণ বোলিংয়ে 198 রানের মামুলি পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসার জন্য 42 লাখ টাকাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বর্ণাঢ্য জীবনে বহু জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও ২১ পদক সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন আমজাদ হোসেন। পৃথিবীর মায়া ছেড়ে গেলেও বেঁচে থাকবেন কোটি ভক্ত হৃদয়ে। তাপসী রাবেয়া রিপোর্ট। গোলাপি এখন ট্রেনে, ভাত দে, কসাই, নয়নমণি, ২ পয়সার আলতা, জন্ম থেকে জলছির মতো জনপ্রিয় ছবিগুলোর নাম নিলেই আমজাদ হোসেনের ছবি চোখের সামনে ভেসে ওঠে। কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক যিনি ঠাঁই করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। লাল নীল বাতির শহর নিয়ে গোলাপি এখন ট্রেনে নির্মাণ করে ১৯৭৮ সালে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৮৪ সালে বাংলাদেশি চলচ্চিত্রের ক্লাসিক সিনেমা হিসেবে খ্যাত ভাত দে নির্মাণ করেন আমজাদ হোসেন। প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ভাত দে। এছাড়াও ৯টি বিভাগে অর্জন করে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাল্যবন্ধু, পিতা পুত্র, এই নিয়ে পৃথিবী, বাংলার মুখ, জন্ম থেকে জ্বলছি, সখিনার যুদ্ধ, হীরামতি, প্রাণের মানুষ, সুন্দরী বধূ, কাল সকালে, গোলাপি এখন ঢাকায়, গোলাপি এখন বিলেতে সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। কাজ করেছেন জহির রায়হানের সহকারী হিসেবে। পরিচালনার পাশাপাশি তোমার আমার ও হারানো দিন সহ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন আমজাদ হোসেন। শৈশব থেকেই তার সাহিত্য চর্চা শুরু। ৫০-এর দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন আমজাদ হোসেন। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৩ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ২১ পদক পান তিনি। ১৯৯৩ ও ১৯৯৪ সালে পরপর ২বার শিশু সাহিত্যে অবদানের জন্য লাভ করেন অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার। ২০০৪ সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন। পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেও সৃষ্টিকর্মের মাঝে আজীবন বেঁচে থাকবেন তিনি। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পাকশি হার্ডিন্স ব্রিজে ছাদ থেকে পড়ে নিহত ৩, আরও ৫ জন আহত। সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দর, মাছ, মুরগি, খাসির দর বাড়তি। আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। আবারও নির্বাচনী প্রচারণার খবর। নির্বাচনী প্রচারণায় কেউ হামলার শিকার হলে প্রমাণসহ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান বলেছেন, প্রচারণায় সবার সমান সুযোগের ব্যবস্থা নির্বাচন কমিশনকেই করতে হবে। আর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মনে করেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দেবে। রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তারা এসব কথা বলেন। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর নাখালপাড়া, আরজতপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারণা চালান স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল। নিজের জন্য ভোট চান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নিজেরাই মারামারি করে সরকারি দলের উপর দোষ চাপাচ্ছে। এদেশের জনগণ কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ, কোনো হত্যার রাজনীতিকে বিশ্বাস করে না। এদেশের জনগণ মনে করে যে ভোটের মাধ্যমেই তারা নতুন সরকারকে নির্বাচিত করবে। বাড্ডা আইসিবি এলাকায় প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রহমতুল্লাহ। জনসংযোগে নৌকায় ভোট চেয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ধানমন্ডি ১৫ নম্বরে মতবিনিময় সভায় অংশ নেন ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নিরসনের জন্য আমরা এই ব্যাচে সেটা অন্তর্ভুক্ত করেছি এবং ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই সেটা টেন্ডার সম্পন্ন হবে এবং আমি আশাবাদী আগামী জুন জুলাই নাগাদ ইনশাআল্লাহ এই সমস্যা সমাধান হবে। ঢাকা ৭ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন হাজী সেলিম। বিকেলে চকবাজার হয়ে নিমতলী পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান পুরান ঢাকার আগামাসিলেন এলাকায় প্রচারণা চালান। নির্বাচনী প্রচারণায় সবার সমান অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।
সরকার আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে প্রশাসনকে বেআইনি আদেশ না দিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিকেলে পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গণফোরাম সভাপতি বলেন, গণতন্ত্রকামী মানুষের উপর আঘাত করে বঙ্গবন্ধু আদর্শকে অমান্য করছে আওয়ামী লীগ। বুদ্ধিজীবী কবরস্থান থেকে ফেরার সময় আসম আব্দুর রব সহ ঐক্যফ্রন্ট নেতাদের উপর হামলার নিন্দা জানান ডক্টর কামাল। পুলিশ বাড়াবাড়ি করছে অভিযোগ করে আইজিপিকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানবে না, এটা পুলিশরা সব জেনে রাখো। বেআইনি আদেশ দিচ্ছে, এরা চিরস্থায়ী কেউ না কেউ কোনোদিন চিরস্থায়ী হয় না। আইজি সাহেব, আপনার সম্পর্কে আমারও খুব ভালো ধারণা ছিল, যেন সেই ধারণা থাকে। সেই কারণে আমি অনুরোধ করব যে আপনি এই আমাদের কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখবেন। প্রতিদিনের যথেচ্ছাচারে ক্ষমতাসীনরা ঐক্যফ্রন্টকে নির্বাচনের বয়কটের দিকে ঠেলে দিতে চাইছে। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনে সবার জন্য সমতল ক্ষেত্র নির্বাচন কমিশন তৈরি করতে পারেনি। একটি দল নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যাচ্ছে, অন্য পক্ষকে পুলিশি হয়রানির মধ্যে আত্মগোপনের দিন পার করতে হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতারা। যতই নিপীড়ন হোক না কেন, গণতন্ত্রের প্রতিষ্ঠার প্রয়োজনে মানুষ ধানের শীষে ভোট দিতে ভুল করবে না বলেও আশাবাদ জানান বক্তারা। পাবনার পাকশীতে হার্ডিন্স ব্রিজে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 5 জন। পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম জানান, ভোরে ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি হার্ডিন্স ব্রিজ অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে 8 জন পড়ে যায়। পরে পুলিশ ব্রিজের নিচ থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্বাভাবিক রয়েছে রাজধানীর কাঁচা বাজার। গত সপ্তাহের তুলনায় নিত্যপণ্যের দাম বাড়েনি, কমেছে শীতকালীন সবজির দামও। তবে মুরগি ও খাসির মাংসের দাম কিছুটা বেড়েছে। সঞ্জিদা রশিদের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, ছুটির দিন, ক্রেতা বেশি বলে পণ্যের সরবরাহ বেশ। শীতের বাজার জুড়ে নানা রকম টাটকা শাকসবজি দামও আগের তুলনায় কিছুটা কমেছে। কমফোর্টেবল, মানুষ কিনতে পারতেছে। এটা মনে হয় আরো অব্যাহত থাকবে বেশ কিছুদিন, কারণ শীত তো পুরোপুরি আসেনি। চারদিক দিয়ে সবজি উৎপাদন হয়েছে বেশি, তাই সবজির দাম অনেকটাই কম। তবে হঠাৎ করেই বাজারে দাম বেড়েছে খাসির মাংসের। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে, ব্রয়লার মুরগির দাম একটু বাড়তি এবং দেশি মুরগি 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। 850-800 টাকা কেজি বিক্রি করি। আর মালের আমদানি নাই, মালের আমদানি কমের কারণে মালের দামটা বেশি বাইরে গেছে। খাসির মাংসের দামটা এজন্য বাড়ছে। ব্রয়লার মুরগি ছিল ওদিকে আমি নিচ্ছি 120 টাকা, আজকে আসছি 135 টাকা চাচ্ছে। পাকিস্তানিটা ছিল 210 টাকা, আজকে যাচ্ছে 240 টাকা। আমরা পাইতেছি কম, দাম বাড়তেছে। মূলত 16 ডিসেম্বর উচ্চিলা করে দামটা একটু বেশি আর কি। মাছের বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি। এই কই মাছের দাম আপনি 2000 টাকা পড়বে, 20 টা দাম 2000 টাকা পড়বে। দেশি কই একটু দাম বেশি, তারা যাচ্ছে 2000 টাকা, আমি বলছি 1400 টাকা। চিংড়ি মাছ মনে করেন যেটা 15-16 টাকা, যেটা মনে হয় 500-550 টাকা। গাদা 500-এর ভিতরে ছিল, এটা 20-50, 30-40-50 টাকা বাড়ছে এই সপ্তাহ। চালের বাজার স্থিতিশীল, তবে আগের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন ও আদা। সঞ্জিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আমার বাংলা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে। অযত্ন অবহেলায় ধ্বংস হতে বসেছে দিনাজপুরের বিরামপুরের 200 বছরের পুরানো জমিদার বাড়ি। ঐতিহ্যবাহী বাড়িটির অনেক অংশই ভেঙে গেছে। সংস্কার করে পর্যটন কেন্দ্রের পাশাপাশি পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। হিলি প্রতিনিধি সালাহুদ্দিন বকুলের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর গ্রামের ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি। বাড়িটির সাথে জড়িয়ে আছে 200 বছরের ইতিহাস। তৎকালীন ফুলবাড়ির জমিদার রাজকুমার নামের এক কর্মচারীকে খাজনা আদায়ের জন্য রতনপুর কাছারি বাড়িতে পাঠান। খাজনা আদায়ের দক্ষতা দেখে জমিদার তার বোনের সাথে রাজকুমারের বিয়ে দেন। উপহার হিসেবে পাওয়া জমির সাথে আরও জমি মিলিয়ে রতনপুরে 1200 বিঘার জমিদারি করেন রাজকুমার। তার মৃত্যুর পর ছেলে রক্ষিণী কুমার বেশ কিছুদিন জমিদারি আগলে রাখেন। পরে পাড়ি জমান ভারতে।
এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় আছে বাড়িটি। জমিদার বাড়ির একটি কক্ষে ইউনিয়ন ভূমি অফিসের কাজ চলত। ঝুঁকিপূর্ণ হওয়ায় তা ছাড়তে বাধ্য হয় প্রশাসন। পুরো বাড়িটি এখন ভগ্নদশায়। তবে জমিদার বাড়িটি দেখতে এখনো দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। জিনিসটা পরিত্যক্ত, আগের জমিদারি বাড়ি, অনেকে আসে আর কি। সেই জিনিসগুলোকে যদি আমরা সংরক্ষণ করি, সামনে একটি পুকুরও রয়েছে আমাদের, এই পুকুরটাকে যদি সংস্কার করা যায়, বাড়িগুলো যদি সংস্কার করা যায়, তাহলে এলাকাবাসীর থেকে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। জমিদের প্রথা উচ্ছেদ হয়, তখন তাদের জমা জমি সরকার বাজেয়াপ্ত করেন। বাড়িটিকে সংস্কার ও রক্ষণাবেক্ষণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 4 জন জেলা প্রশাসক মহোদয়ের কাছেই এই বিষয়টি উপস্থাপন করেছি এবং এটা সংস্কারের জন্য নিবেদন রাখছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এই বিষয়ে চিঠি লিখব অথবা জেলা পরিষদের কাছে আমরা চিঠি লিখব, এটি সংস্কার করে যদি এটির সেই পুরাতন স্মৃতি ফিরে নিয়ে আসা যায়। 200 বছরের পুরনো এই ঐতিহ্য রক্ষা করে পর্যটকদের জন্য দর্শনীয় স্থানে পরিণত করার দাবি স্থানীয়দের। আফসানা নীলা, 21 টেলিভিশন। আবারও ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রোহিঙ্গাদের উপর নৃশংসতাকে গণহত্যার স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। দোষীদের বিচারের আওতায় আনার সুপারিশ। জামাতাকে হোয়াইট হাউসের নতুন দপ্তর দিতে চান ট্রাম্প, কুশনারের অনাগ্রহ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে তারা এই আহ্বান জানান। বিশিষ্টজনেরা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা দেশ ও জাতির শত্রু, তাদের প্রতিহত করার এখনই সময়। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করা ছাড়া কোনো পথ নেই বলেও জানান তারা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খেলার খবর জানাচ্ছেন তানজির আহমেদ। ধন্যবাদ। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20টি হবে 17 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরের দুটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ দলে আছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, সাইফুদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক। এই ছিল আজ আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ তানজির। আর এই সাথে শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, স্মৃতিসৌধ ও বদ্ধভূমিতে মানুষের ঢল, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। যুদ্ধাপরাধীদের সাথে যারা রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান প্রধানমন্ত্রীর। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়ের আশা। যুদ্ধাপরাধী প্রশ্নে মেজাজ হারালেন ডক্টর কামাল। ঐক্যফ্রন্টের নামে সাম্প্রদায়িক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে বললেন কাদের। 2 স্তরের সরকার, প্রাদেশিক ব্যবস্থা সহ জাতীয় পার্টির 18 দফা ইশতেহার। ছুটির দিনে প্রার্থীদের বিরামহীন প্রচার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতল টাইগাররা। সিলেটের শেষ ম্যাচে তামিম সৌম্যের ব্যাটে 8 উইকেটের জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।